নমস্কার। আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ উপন্যাসের গভীরে ডুব দেব। দেখব কিভাবে ব্যক্তিগত পছন্দ অপছন্দ মানে প্রেম আর আত্মসম্মানের মতো বিষয়গুলো থেকে একটা একটা সাম্রাজ্য কাঁপানোর যুদ্ধের আগুন জ্বলে ওঠে। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে উপন্যাসের পঞ্চম খণ্ড। হ্যাঁ। আর সেখানে দুটো ছবি খুব পাশাপাশি এসছে। একদিকে মানে যুদ্ধক্ষেত্রের ধুলোর মধ্যে একটা নাটকীয় উদ্ধার, আর অন্যদিকে রাজপ্রাসাদের ভেতরে একটা অদ্ভুত মানসিক দোটানা। দুটো ঘটনা আপাতদৃষ্টিতে একেবারে আলাদা, কিন্তু দুটোই একটা বড় সংঘাতের দিকে এগোচ্ছে। একদম। আজকের আলোচনার মূল লক্ষ্যটাই হলো এটা, খতিয়ে দেখা যে মোবারক, দরিয়া বা ধরুন চঞ্চল কুমারীর মতো চরিত্রদের ব্যক্তিগত সিদ্ধান্তগুলো সেগুলো কিভাবে ঔরঙ্গজেবের মতো একজন সম্রাটের রাষ্ট্রীয় নীতিকে প্রভাবিত করেছিল। বাহ! আমরা দেখব ভালোবাসা, আত্মমর্যাদা আর কর্তব্যের যে টানাপোড়েন সেটাই কিভাবে ইতিহাসের গতিপথকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। এটা তো শুধু একটা গল্প নয়, এটা আসলে ক্ষমতা আর আবেগের এক জটিল মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। চমৎকার। চলুন তাহলে যুদ্ধক্ষেত্রে সেই নাটকীয় দৃশ্যটা দিয়েই শুরু করা যাক। হ্যাঁ, নিশ্চয়ই। মোবারক নামে একজন মোগল যোদ্ধা হঠাৎ যুদ্ধক্ষেত্র থেকে উধাও হয়ে গেলেন। কিন্তু ব্যাপারটা ঠিক কি ঘটেছিল? কোনো বীরের মতো অন্তর্ধান নয়, বরং ঘোড়া সমেত একটা শুকনো কুয়োর মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। ঠিক। কিন্তু এখান থেকেই গল্পটা অসাধারণ হয়ে ওঠে। কুয়োর ভেতর থেকে মোবারক যখন সাহায্যের জন্য চিৎকার করছেন, তখন তিনি এক নারীর কণ্ঠ শুনতে পান। আর এই নারী দরিয়া, তাই না? হ্যাঁ, এই নারী আর কেউ নন, দরিয়া। মোবারকের প্রতি ভালোবাসার টানে পুরুষের ছদ্মবেশে তিনি মোগল সৈন্যদলে যোগ দিয়েছিলেন, শুধুমাত্র মোবারককে খুঁজে বের করার জন্য। এটা তো সিনেমার মতো একটা ঘটনা। দরিয়ার নিজে আহত, তারপরে কাপড় আর কাঠ দিয়ে দড়ি বানিয়ে মোবারককে টেনে তুললেন। মোবারকের প্রথম প্রশ্ন ছিল, এটা কেন করলে? আর দরিয়ার উত্তরটা ছিল খুব সোজাসাপটা কিন্তু ভীষণ শক্তিশালী, তোমার জন্যই তো করেছি। ঠিক। কিন্তু এরপরেই দরিয়া এমন একটা প্রশ্ন করেন যেটা মোবারকের ভেতরের সব দ্বিধাকে বের করে আনে। সেই প্রশ্নটা, শাহজাদি কেমন ভালোবাসে? একদম। এই প্রশ্নটা আসলে একটা তীরের মতো। এটা শুধু কৌতূহল নয়, এটা একটা অভিযোগ, একটা তুলনা। দরিয়া আসলে জানতে চাইছেন যে শাহজাদি জেবুন্নিসার জন্য মোবারক তাকে ছেড়ে গিয়েছিলেন, তার ভালোবাসা আর দরিয়ার ভালোবাসার মধ্যে তফাৎটা কোথায়। আর মোবারকের উত্তরটা আমার মনে হয় এই উপন্যাসের অন্যতম সেরা একটি সংলাপ। কি ছিল সেটা? শাহজাদিরা ভালোবাসে না। হ্যাঁ, কি সহজ কিন্তু গভীর একটা কথা। এর মানে কি দাঁড়ায়? শাহজাদিদের ভালোবাসা কি তাহলে শুধুই একটা কৌশল? বঙ্কিমচন্দ্র এখানে ঠিক এই জায়গাটাতেই মূল আঘাতটা করেছেন। এটা শুধু দুটো ভালোবাসার তুলনা নয়, এটা একটা গভীর সামাজিক ভাষ্য। আচ্ছা। তিনি এখানে ক্ষমতা আর ভালোবাসার সম্পর্কটাকেই ব্যবচ্ছেদ করছেন আর কি। শাহজাদিদের ভালোবাসা আসলে একটা রাজনৈতিক লেনদেন, একটা কৌশল। ক্ষমতা টিকিয়ে রাখার উপায়। একদম। অন্যদিকে দরিয়ার মতো সাধারণ মানুষের ভালোবাসাটা নিঃস্বার্থ, কারণ তাদের তো হারানোর মতো কোনো সাম্রাজ্য নেই। এই বৈপরীত্যই পুরো উপন্যাসের একটা বড় চালিকা শক্তি। আর দরিয়ার প্রত্যুত্তরটা তো আরও মর্মস্পর্শী। আমরা দুঃখী, আমরা ভালোবাসি। এই একটা লাইনে যেন সবকিছু বলে দেওয়া হয়। ঠিক। এই ঘটনার পর মোবারক প্রতিজ্ঞা করেন যে তিনি আর কখনো দরিয়াকে ছেড়ে যাবেন না। একটা পুনর্মিলন তো হল, কিন্তু বঙ্কিমচন্দ্র এখানেই একটা অশুভ ইঙ্গিত দিয়ে রেখেছেন। কি সেটা? তিনি লিখেছেন, এই পুনর্মিলনের ফল হবে ভয়ঙ্কর, শুধু মোবারক বা দরিয়ার জন্য নয়, শাহজাদি জেউন্নিসা এমনকি সম্রাট ঔরঙ্গজেবের জন্য। লেখক এটাকে একটা অপূর্ব রহস্য বলছেন। তার মানে এই যে ব্যক্তিগত ভালোবাসার জয়, এটাই ভবিষ্যতে একটা বড় রাজনৈতিক ঝড়ের কারণ হয়ে দাঁড়াবে। বেশ আকর্ষণীয় একটা পূর্বাভাস। আচ্ছা, যুদ্ধক্ষেত্রে যখন ভালোবাসার কারণে এক নতুন জীবন শুরু হচ্ছে, ঠিক সেই সময়েই রাজপ্রাসাদে কিন্তু ছবিটা একদম উল্টো। হ্যাঁ, মহারানা রাজ সিং চঞ্চল কুমারীকে উদ্ধার করে উদয়পুরে তো নিয়ে এসেছেন, কিন্তু তিনি নিজে একটা অদ্ভুত দোটানার মধ্যে পড়েছেন। তিনি বেশ কয়েকদিন চঞ্চল কুমারীর সাথে দেখাই করছেন না। ভাবা যায় চঞ্চল কুমারীর মানসিক অবস্থাটা একবার ভাবুন। ঠিক, তিনি নিজের রাজ্য, পরিবার সব ছেড়ে এসেছেন একজন রাজার ভরসায়। এখন তিনি বুঝতেই পারছেন না রাজা কি তাকে বিয়ে করবেন নাকি অপমান করে বাবার কাছে ফেরত পাঠিয়ে দেবেন।
তার ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত। আমি রাজসিংহের এই ব্যবহারটা ঠিক বুঝতে পারছি না। যিনি মোগল সম্রাটের বিরুদ্ধে গিয়ে এত বড় ঝুঁকি নিলেন হ্যাঁ, চঞ্চল কুমারীকে উদ্ধার করার জন্য, তিনি এখন তার সাথে দেখা করছেন না। এটা কি দ্বিচারিতা, নাকি এর পেছনে অন্য কোনো গভীর ভয় কাজ করছে? এটা আসলে দ্বিচারিতা নয়। এটা একজন রাজার কর্তব্যবোধ আর ব্যক্তিগত আবেগের মধ্যে এক প্রচণ্ড দ্বন্দ্ব। আচ্ছা। কয়েকদিন পর যখন তাদের দেখা হয়, তখন এই দ্বন্দ্বটা আরও স্পষ্ট হয়ে ওঠে। রাজসিংহ চঞ্চল কুমারীর পাঠানো সেই বিখ্যাত চিঠিটা বের করে একটা অদ্ভুত প্রশ্ন করেন। কি প্রশ্ন? তিনি বলেন, চিঠিতে বিয়ের প্রস্তাবের অংশটুকু তো চঞ্চল কুমারী নিজের হাতের লেখা নয়। তার মানে রাজসিংহ পুরো ব্যাপারটার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন? তিনি কি পিছিয়ে যেতে চাইছেন? মনে হতে পারে, কিন্তু আসলে তিনি চঞ্চল কুমারীকে পরীক্ষা করছিলেন। আর চঞ্চল কুমারীর উত্তর ছিল অসাধারণ। কি বলেছিলেন তিনি? তিনি একটুও না দমে খুব দৃঢ়ভাবে উত্তর দেন, ক্ষত্রিয় রাজারা বিবাহ করার জন্যই কন্যাহরণ করতে পারেন, অন্য কোনো কারণে কন্যাহরণ মহাপাপ। বাহ! তিনি যুক্তি দেন যে যখন তিনি নিজেকে রাজসিংহের চরণে উৎসর্গ করেছেন, তখন ধর্ম অনুযায়ী তিনিই তার স্ত্রী, রাজা তাকে গ্রহণ করুন বা না করুন। এটা আত্মসম্মান এবং সাহসের এক চরম নিদর্শন। অর্থাৎ তিনি রাজসিংহকে তার নিজেরই রাজপুত ধর্মের কথা মনে করিয়ে দিচ্ছেন। কিন্তু রাজসিংহের দ্বিধার আসল কারণটা কি ছিল? কারণটা অদ্ভুত শোনালেও এর পেছনে গভীর রাজনৈতিক বাস্তবতা আছে। রাজসিংহ শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, ভার্যা রূপবতী শত্রু। অর্থাৎ সুন্দরী স্ত্রী শত্রুর সমান। হ্যাঁ, আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা একটা অজুহাত। কিন্তু সেই যুগে একজন রানীর রূপ শুধু প্রশংসার বিষয় ছিল না, এটা একটা রাজনৈতিক সম্পদ এবং একই সাথে মারাত্মক বিপদও ছিল। এর জন্য সাম্রাজ্যের পর সাম্রাজ্য যুদ্ধে জড়িয়েছে। তার মানে রাজসিংহর ভয়টা চঞ্চলকুমারীকে নিয়ে নয়, ভয়টা হল তার রূপ, যে নতুন রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে তা নিয়ে। ঠিক তাই। তিনি এখানে ব্যক্তিগত আবেগের চেয়ে রাজার কর্তব্যকে বড় করে দেখছেন। কিন্তু চঞ্চলকুমারী অসাধারণ বুদ্ধিমত্তার সাথে এই যুক্তি খণ্ডন করেন। তিনি বলেন যে বিবাদ হওয়ার তা তো আপনার আমাকে হরণ করার সাথে সাথেই শুরু হয়ে গেছে, নতুন করে আর কি হবে। ঠিক। এরপর তিনি রাজসিংহকে তার রাজধর্মের কথা মনে করিয়ে দেন। বলেন, রাজার আসল সৌন্দর্য তার কীর্তিতে, আর যে রাজার বাহুতে বল আছে তিনি একজন রাজপুত কন্যার কাছে আসল পুরুষ। এক কথায় তিনি রাজসিংহর অহংকে জাগিয়ে দিলেন, এবং সেটা কাজেও দিল। হ্যাঁ, রাজসিংহ চঞ্চলকুমারীর যুক্তিতে পরাজিত হলেন এবং তাকে নিজের যোগ্যা মহিষী হিসেবে মেনে নিলেন। কিন্তু একটা শর্ত দিলেন। কি শর্ত? বিয়ের আগে চঞ্চলকুমারীর বাবা, রূপনগরের রাজা বিক্রম সোলাঙ্কির অনুমতি নিতে হবে, কারণ আসন্ন যুদ্ধে মোগলদের বিরুদ্ধে তার সাহায্য প্রয়োজন। এটা একদিকে যেমন প্রোটোকল, অন্যদিকে তেমনই একটা রাজনৈতিক চাল। বেশ, তাহলে ব্যক্তিগত সমস্যাটা মিটলেও বিষয়টা আবার সেই রাজনীতির আঙিনায় ফিরে এলো। তো চঞ্চলকুমারীর বাবা কি এই প্রস্তাবে রাজি হলেন? তার উত্তর ছিল প্রত্যাশার ঠিক উল্টো, অত্যন্ত কঠোর এবং হতাশাজনক। বলেন কি? তিনি রাজসিংহকে একটা চিঠিতে প্রতারক বলে অভিযুক্ত করেন আর বলেন যে রাজসিংহ তার মেয়ের দিল্লির সম্রাজ্ঞী হওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। এটা তো সরাসরি অপমান। তিনি নিজের মেয়ের সম্মান বাঁচানোর চেয়ে মোগলদের সাথে সম্পর্ক ভালো রাখাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ক্ষমতার ভয়ে এমনই হয়, কিন্তু তিনি এখানেই থামেননি। এরপর তিনি এক ভয়ঙ্কর অভিশাপ দেন। অভিশাপ? তিনি লেখেন, যদি রাজসিংহ তার অমতে চঞ্চল কুমারীকে বিয়ে করেন, তবে তার কন্যা বিধবা হবে, চির দুঃখিনী হবে এবং রাজসিংহের রাজধানী উদয়পুর শিয়াল কুকুরের বাসভূমিতে পরিণত হবে। সর্বনাশ! এটা তো শুধু একটা না বলা নয়, এটা তো পুরোপুরি সম্পর্ক ধ্বংস করে দেওয়ার হুমকি। এই অভিশাপের পর তো সব পরিকল্পনা থমকে যাওয়ারই কথা। ঠিক তাই। চঞ্চল কুমারী এই অভিশাপ মাথায় নিয়ে বিয়ে করতে রাজি হন না। স্বাভাবিক। তখন রাজসিংহ একটা অসাধারণ উপায় বের করেন। তিনি বলেন, বিয়েটা এখনই হবে না, চঞ্চল কুমারী রাজপ্রাসাদে রানীর মর্যাদাতেই থাকবেন। কিন্তু যতদিন না তিনি যুদ্ধে মোগলদের পরাজিত করে তার বাবার আশীর্বাদ আদায় করে আনতে পারছেন, ততদিন তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না, তারা দেখাও করবেন না।
বাহ, এটা তো একটা মাস্টার স্ট্রোক। তিনি একদিকে চঞ্চল কুমারীর সম্মান রক্ষা করলেন, পিতার অভিশাপকে পরোক্ষভাবে মেনে নিলেন, আবার একই সাথে নিজের জন্য একটা বিশাল সামরিক লক্ষ্য স্থির করে ফেললেন। একদম। ব্যক্তিগত সংকটটাকে তিনি একটা রাজনৈতিক এবং সামরিক প্রতিজ্ঞায় পরিণত করলেন। ঠিক এই সময়েই গল্পের মধ্যে আরও একটি স্তর যুক্ত হয়, তাই না? নির্মল কুমারীর আগমন। হ্যাঁ, চঞ্চল কুমারীর সখী নির্মল কুমারী তার সাথে থাকতে উদয়পুরে আসেন। আসার পথে তিনি এক জ্যোতিষীর কাছে যান, আর সেখান থেকে একটা অদ্ভুত ভবিষ্যৎবাণী শুনে আসেন। যখন পরিস্থিতি এমনিতেই যথেষ্ট জটিল, তখন আবার একটা ভবিষ্যৎবাণী। কি ছিল সেই ভবিষ্যৎবাণী? জ্যোতিষী বলেন, চঞ্চল কুমারীর বিয়ে তখনই হবে যদি শশাগড়া পৃথিবীপতির মহিষী, অর্থাৎ ভারতবর্ষের সম্রাজ্ঞী। হ্যাঁ, সম্রাজ্ঞী নিজে এসে তার সেবা বা পরিচর্যা করেন। জ্যোতিষীর মতে যেহেতু এটা একটা অসম্ভব ঘটনা, তাই এই বিয়েও কার্যত অসম্ভব। তার মানে চঞ্চল কুমারী আর রাজসিংহের মিলন এখন দুটো জিনিসের উপর নির্ভরশীল। এক, যুদ্ধে মুঘলদের হারানো, আর দুই, এক অসম্ভব ভবিষ্যৎবাণী সত্যি হওয়া। পরিস্থিতিটা ক্রমশ আরও জটিল হচ্ছে। আচ্ছা, এবার সব ব্যক্তিগত ঘটনাগুলোকে এক জায়গায় আনা যাক। এইসব ছোট ছোট ঘটনাগুলো মিলে কিভাবে একটা সর্বাত্মক যুদ্ধের চেহারা নিল? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। চঞ্চল কুমারীকে হরণ করার সংবাদে ঔরঙ্গজেব তো প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন। অবশ্যই। এটা তার কাছে শুধু একটা মেয়ের হাতছাড়া হওয়া নয়, এটা ছিল তার সার্বভৌমত্বে একটা সরাসরি আঘাত। তিনি রাজসিংহকে শাস্তি দিতে চেয়েছিলেন, কিন্তু রাজপুতানার ভৌগোলিক অবস্থানের কারণে সরাসরি মেওয়ার আক্রমণ করা সহজ ছিল না। তাহলে তিনি অন্য পথ নিলেন। হ্যাঁ, তিনি তার ব্যক্তিগত ক্রোধকে একটা রাষ্ট্রীয় নীতিতে পরিণত করলেন। তিনি সমস্ত হিন্দু প্রজাদের ওপর তার রাগ বর্ষণ করার সিদ্ধান্ত নিলেন। আর তার ফলেই তিনি পুনরায় জিজিয়া কর চালু করলেন। ঠিক, এই কর শুধুমাত্র অমুসলিম প্রজাদের ওপর চাপানো হতো, যা সম্রাট আকবর তার উদার নীতির অংশ হিসেবে তুলে দিয়েছিলেন। আর এই জিজিয়া কর তো শুধু একটা অর্থনৈতিক বইলা ছিল না, এটা ছিল একটা চরম বৈষম্যমূলক এবং অপমানজনক পদক্ষেপ। আকবরের তুলে দেওয়া একটা নিয়মকে ফিরিয়ে আনা মানে মোগল সাম্রাজ্যের নীতির একটা বড় পরিবর্তন। অবশ্যই, এটা ছিল ঔরঙ্গজেবের কট্টরপন্থী নীতির এক স্পষ্ট প্রতিফলন। দিল্লিতে এই করের বিরুদ্ধে যখন লক্ষ লক্ষ সাধারণ মানুষ প্রতিবাদ করে, তখন তাদের হাতির পায়ের নিচে পিষে মারার আদেশ দেওয়া হয়। ভয়ঙ্কর। রাজপুতানার বেশিরভাগ রাজ্যই ভয়ে বা চাপে পড়ে এই কর দিতে রাজি হয়, কিন্তু রাজসিংহ অস্বীকার করেন। শুধু অস্বীকার করা নয়, তিনি তো ঔরঙ্গজেবকে একটা বিখ্যাত চিঠিও লিখেছিলেন, তাই না? হ্যাঁ, সেই চিঠিটিকে একজন ঐতিহাসিক আত্মমর্যাদা, দৃঢ়তা এবং উদারতার এক দারুণ নিদর্শন বলে উল্লেখ করেছেন। সেই চিঠিতে তিনি আকবরের নীতির কথা মনে করিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এবং বলেছিলেন যে ঈশ্বর হিন্দু বা মুসলমানের ঈশ্বর নন, তিনি সকল মানুষের ঈশ্বর। এই চিঠি আগুনে ঘি ঢালার মতো কাজ করে। এরপর কি হল? ঔরঙ্গজেব জিজিয়ার পাশাপাশি মেবার রাজ্যে গোহত্যা এবং মন্দির ধ্বংসের আদেশ দেন। ফলে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। ব্যক্তিগত অপমান একটা ধর্মীয় এবং রাজনৈতিক যুদ্ধে পরিণত হল। উপন্যাসের এই অংশে ঔরঙ্গজেবের যুদ্ধ প্রস্তুতির তুলনা করা হয়েছে পারস্যের সম্রাট জেরক্সিস এর গ্রিস আক্রমণের সাথে। এই তুলনাটা একটু বুঝিয়ে বলবেন, কেন এই বিশেষ তুলনাটা এত গুরুত্বপূর্ণ? এটা একটা অসাধারণ তুলনা, কারণ দুটো ঘটনার মধ্যে অনেক মিল আছে। জার্কসিস ছিলেন এক বিশাল পারস্য সাম্রাজ্যের অধিপতি। তিনি তার সাম্রাজ্যের সমস্ত শক্তি একত্রিত করে ছোট্ট কয়েকটি গ্রিক নগর রাষ্ট্রকে আক্রমণ করেছিলেন, কারণ তারা তার কর্তৃত্বকে অস্বীকার করেছিল। ঠিক তেমনি ঔরঙ্গজেব তার বিশাল মোগল সাম্রাজ্যের সমস্ত শক্তি নিয়ে মেবারের মধ্যে একটি ক্ষুদ্র রাজ্যকে ধ্বংস করতে নামছেন। এই তুলনাটা এটা বোঝানোর জন্য যথেষ্ট যে এটা শুধু একটা সাধারণ যুদ্ধ নয়। এটা ছিল ঔরঙ্গজেবের ব্যক্তিগত ইগো এবং সাম্রাজ্যের দম্ভের লড়াই। একদম। একটা ছোট্ট রাজ্যের স্পর্ধা তাকে এতটাই আঘাত করেছিল যে তিনি এর জন্য পুরো সাম্রাজ্যের শক্তি নিয়োগ করতেও রাজি ছিলেন। তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম কিভাবে চঞ্চলকুমারীর একটা চিঠি, রাজসিংহের আত্মসম্মানবোধ, দরিয়ার নিঃস্বার্থ ভালোবাসা আর মোবারকের প্রতিজ্ঞা, এই সব ব্যক্তিগত অনুভূতির সুতোগুলো একসঙ্গে জড়িয়ে গিয়ে একটা বিশাল যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করল। হ্যাঁ, গল্পটা আমাদের কয়েকটি অমীমাংসিত প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে মোবারক আর দরিয়ার পুনর্মিলন, যার পরিণতি ভয়ানক হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে, আর অন্যদিকে চঞ্চলকুমারী আর রাজসিংহ,
যাদের মিলন একটা অসম্ভব ভবিষ্যৎবাণী আর এক রক্তক্ষয়ী যুদ্ধের ফলাফলের উপর নির্ভর করছে। সত্যি উপন্যাসের এই অংশটা ব্যক্তিগত ভাগ্য আর ইতিহাসের বিশাল প্রেক্ষাপটকে দারুণভাবে একসুতো বেঁধেছে। আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। কি প্রশ্ন? ইতিহাসের বড় বড় ঘটনাগুলো, যা আমরা রাজা সম্রাটদের কীর্তি বা নীতির ফল বলে জানি, তার আড়ালে থাকা সাধারণ বা অসাধারণ কিছু মানুষের ব্যক্তিগত ভালোবাসা, ত্যাগ বা প্রতিশ্রুতির ভূমিকা ঠিক কতটা? সেগুলো কি শুধুই পাদটিকা, নাকি ইতিহাসের গতিপথ নির্ধারণকারী আসল চালিকা শক্তি?